দর্শক স্বাগত জানাই জিবি টেলিভিশনের শিক্ষাই আলো অনুষ্ঠানে। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বদরুল আলম। আজ আমরা শিক্ষাই আলো অনুষ্ঠানে কথা বলবো গোলাপগঞ্জের একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তাজউদ্দিন আহমদ সাহেবের সাথে। আমরা প্রথমেই জনাব তাজউদ্দিন সাহেবকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং সাথে সাথে টিভি টেলিভিশনের দর্শকদের আছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমরা শুরুতে আপনার শিক্ষকতার জীবনীটা দিয়ে আমরা শুরু করব। জি, আমার শিক্ষকতা জীবনের শুরু প্রথমে আমি একটি আলিয়া মাদ্রাসা, রাখালগঞ্জ ডিগ্রি মাদ্রাসা যেটা আছে, সেটাই আমি প্রথম ইংরেজি শিক্ষক হিসাবে আমার শিক্ষকতা শুরু করি 1999 সাল থেকে। তার পরবর্তীতে 2003 সালে আমি সরাসরি প্রধান শিক্ষক হিসাবে প্রাইমারি স্কুলে যোগদান করি। অদ্যাবধি আমি দুটা স্কুলে আমি কর্মরত ছিলাম। সর্বশেষ কর্মস্থল আমার হলো হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি 2012 সালে যোগদান করি, অদ্যাবধি সেখানে কর্মরত আছি। ধন্যবাদ আপনাকে। আমরা জানি গোলাপগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আপনার আমলে। এই অনুভূতিটা একটু প্রকাশ করতেন। এটা একটা বিরাট অনুভূতি যে আপনি যে কথাটা বলেছেন, এই একটি বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিভাগীয় পর্যায় পর্যন্ত আমরা নিয়ে গেছি, এবং জাতীয় পর্যায়ে আমরা 2024 সালে অংশগ্রহণ করেছিলাম, যদিও আমরা সেখানে শ্রেষ্ঠ হতে পারি নাই। তারপরে আমি বলবো এই যে অনুভূতিটা, এটা কিন্তু একটা বিরাট অনুভূতি, যেটা কিন্তু শুধুমাত্র অর্জন করাটা অত্যন্ত কঠিন একটা বিষয়। কারণ আপনি জানেন যে সিলেট বিভাগে অনেকগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, তাদের মধ্য থেকে কিন্তু আমরা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে গণ্য হয়েছিলাম। তো এইখানে আমাদের অনেকগুলা কাজ করতে হয়, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে অনেকগুলো ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে একটি বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিগণিত হয়। এদিক থেকে আমার হাজী জসির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2024 সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে। ধন্যবাদ। আমাদের গোলাপগঞ্জের জন্য গোলাপগঞ্জের জন্য একটু গর্বের বিষয়। প্লাস শুধু গোলাপগঞ্জের জন্য নয়, আমার জন্য, আমাদের জন্য, আমাদের এই বৃহত্তর গোলাপগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবার এবং সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য একটি গর্বের বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। আমি একটা বিষয় জানতে চাইব যে একজন ভালো স্টুডেন্ট তৈরি হতে হলে শিক্ষকের দায়িত্বটা কি? এখানে এই প্রশ্নটা সরাসরি যদি আমি উত্তর দিয়ে দিই তাহলে হবে না, একটু কথা বলতে হবে এর বিষয়ে। আপনি জানেন, কোনো একটি প্রতিষ্ঠানে একজন শিক্ষক বা শিক্ষার্থীদেরকে ভালো শিক্ষার্থীতে রূপান্তর করতে হলে এখানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী উভয়ের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। শিক্ষকের অনেক দায়িত্ব আছে, তার সাথে শিক্ষার্থীরও দায়িত্ব আছে, আবার শিক্ষার্থীর অভিভাবকের অনেকগুলো দায়িত্ব রয়েছে। তো শিক্ষকের যে দায়িত্বটা রয়েছে, সে শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ে ভর্তি করাবে, সেই ভর্তিকৃত শিক্ষার্থীকে উনি নিজ হাতে গড়ে তুলতে হবে। কিভাবে গড়ে তুলতে হবে? মনে করেন একজন অভিভাবক, আমাদের এই গ্রামাঞ্চলের বেশিরভাগ অভিভাবক মনে করে একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠিয়ে দিলেই শিক্ষকরা ওকে পণ্ডিত বানিয়ে ফেলবে, কিন্তু এটা কিন্তু আসলে ভুল ধারণা। এটার সাথে যদি শিক্ষকের সাথে যদি অভিভাবকরা সম্মিলিতভাবে কাজ করে, তাহলে একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থীতে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি মনে করেন আমার বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা আছে 596 জন। এই 596 জন শিক্ষার্থীদেরকে আমরা 11 জন শিক্ষক যেভাবে দেখাশোনা করবো, তার চেয়ে যদি একজন অভিভাবক একজন শিক্ষার্থীকে দেখাশোনা করেন, তাহলে সেটা কিন্তু বেটার হবে। সুতরাং এদিক থেকে আমি মনে করি শিক্ষক যাই করবেন, তার চেয়ে অনেক বেশি দায়িত্ব নিতে হবে অভিভাবক, এবং তার পরবর্তীতে এই অভিভাবকের দায়িত্বের মধ্যেই শিক্ষার্থীকেও দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থী আগ্রহী হতে হবে, শিক্ষা গ্রহণের জন্য তাকে আগ্রহী হতে হবে। যদি শিক্ষার্থী আগ্রহী হয়, অভিভাবক তার সঠিক দায়িত্ব নিয়মিতভাবে পালন করে এবং শিক্ষক তার দায়িত্ব পালন করে, তাই আমার বিশ্বাস একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থীতে রূপান্তরিত হবে। কারণ সকল শিক্ষার্থীর মেধা কিন্তু সমান। আমি মনে করি সৃষ্টিগতভাবে আল্লাহ সবাইকে সমান মেধায় সৃষ্টি করেন। তার মধ্যে যারা একটু ভালো পরিশ্রম করে, যারা উন্নতি করতে ইচ্ছা করে, যারা অভিভাবকরা আগ্রহী শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থী পালন করতে, তাদের শিক্ষার্থীরাই কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আর যে সকল অভিভাবকের শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ে ভর্তি করালেন, শিক্ষকরা আমার ছাত্রকে, আমার শিক্ষার্থীকে তারা পণ্ডিত বানিয়ে দেবে, সেই মনোভাবে যাদের যে সকল অভিভাবক রয়েছে, তাদের শিক্ষার্থীরা কিন্তু শেষ পর্যন্ত কি হতে পারে না,
কৃতকার্য হতে পারে না বা ভালো গন্তব্য পৌঁছতে পারে। তো আমি মনে করি শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা কিন্তু একটি শিক্ষার মূল বুনিয়াদ। সেটা যদি শক্ত ভিত্তি থাকে তাহলে ওই শিক্ষার্থী কখনো কোনোদিন বেতনহীন হবে না এবং সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় জানবো যে একটা স্টুডেন্ট তার রুটিন মাফিক কি কাজ করলে সে একটা স্কুলের জন্য ভালো একটা শিক্ষার্থী হতে পারবে? ভালো শিক্ষার্থী হতে হবে। ধন্যবাদ। এখানে দেখেন আমাদের স্কুলের কিন্তু অনেকগুলো নিয়ম কানুন আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে এগুলা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু পরিচালিত হচ্ছে। এই নিয়মের মধ্যে প্রথম হলো যে শিক্ষার্থীকে নিয়মিত স্কুলে উপস্থিতি হতে হবে। নিয়মিত যদি সে উপস্থিত হয়ে থাকে তাহলে প্রাথমিক বিদ্যালয়ের যে কর্মঘণ্টা আছে সেই কর্মঘণ্টায় শিক্ষকরা যদি একজন শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে পান তাহলে আমি মনে করি যে একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থীতে পরিণত করা যাবে। কারণ আমাদের এই বৎসরে যে কর্মঘণ্টাগুলো আছে, আমাদের যতদিন বিদ্যালয় খোলা আছে এই দিনগুলা কিন্তু পর্যাপ্ত সময় বলে আমি বিশ্বাস করি। তবে এর জন্য প্রয়োজন হলো শিক্ষকের আন্তরিকতা। শিক্ষক ক্লাসে কিন্তু শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে, তার উপর অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে পালন করতে হবে। তার সাথে সাথে আপনার অভিভাবক যারা আছেন তাদেরও দায়িত্ব রয়েছে। তাদেরকে কিন্তু আমরা যেমন মনে করেন স্কুলে আমরা হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা পেলাম, কিন্তু বাকি সে সময়টুকু সে কিন্তু পরিবারের মধ্যে পেয়ে থাকে, পরিবারের অভিভাবকরা পেয়ে থাকে। তখন তারে কিন্তু ওই অভিভাবক যারা আছেন তারা যদি তাদেরকে তাদের বাড়িতে পড়াশোনার পরিবেশটা ঠিক মতো করে দিতে পারেন তাহলে আমি মনে করি বিদ্যালয়ের সাথে বাড়ির পরিচর্যা এবং বাড়িতে পাঠদানের মাধ্যমে সম্মিলিত পাঠদানের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু একজন ভালো শিক্ষার্থী গড়ে উঠতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ডিবি টেলিভিশনে এসে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমরা আরেকটা বিষয় জানবো। এখন দেখা যায় অনেক স্টুডেন্ট যারা তারা খেলাধুলার মধ্যে তেমন একটা ইয়ে দেখেন, শুধু শিক্ষা অর্জন করলেই তো হয় না, পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। এটা আমাদের কিভাবে দেখেন? হ্যাঁ, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অনেকগুলা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। তার মধ্যে খেলাধুলা আছে, বিভিন্ন ধরনের চারুকাজু আছে, সঙ্গীত আছে, বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটি। খেলাধুলা কিন্তু একজন শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরকার। কারণ রবীন্দ্রনাথ বলেছেন যে আনন্দহীন শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা হতে পারে না। সুতরাং এই শিক্ষাকে সকলের গ্রহণযোগ্য করতে হলে শিক্ষার্থীকে একজন ভালো শারীরিক এবং মানসিকভাবে একজন ভালো শিক্ষার্থীতে রূপান্তর করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এখন আমরা কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে হয়তো খেলাধুলার মাঠ নেই, কিন্তু খেলাধুলার মাঠ না থাকলেও কিন্তু অন্যান্য বিষয় আছে যেগুলোর মাধ্যমে সে তার শারীরিক কসরত প্রদর্শন করতে পারে। এটা আমাদের বিদ্যালয়ে আছে, এমন সুযোগ সুবিধা আছে। বিশেষ করে যে সকল বিদ্যালয়ে, যেমন আপনি মনে করেন আমি তাদেরকে ছোট করতেছি না, আমি উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি যেমন কিন্ডারগার্টেন স্কুল, আপনারা দেখবেন যে একটি রুম নিয়ে তারা কিন্তু একটি বিদ্যালয় পরিচালনা করছে। ওইখানে ওই শিক্ষার্থীদের কিন্তু শারীরিক কসরতের কোনো সুযোগ নেই। তো এটা কিন্তু শিক্ষার্থীরা পরবর্তীতে কিন্তু এটা কিন্তু বিরাট সাফার হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আবার অনেক অভিভাবক আছে যে সে বলবে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো সকল স্তরের মানুষের সন্তানরা লেখাপড়া করে। অনেক অভিভাবক আছেন তার মনোভাব হলো যে আমি তো ভালো পরিবারের মানুষ, আমার তো ওয়েলথ আছে, সুতরাং আমি কেন সরকারি প্রাথমিক দেব। আবার অনেক অভিভাবক আছে যে না, আমি চাচ্ছি যে আমার ছেলেটা সবার সাথে মিশুক, সকল অভিভাবকের সাথে সন্তানদের সাথে মিশুক এবং সে পারিপার্শ্বিক সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো সে উপলব্ধি করে। এদিক থেকে যে সকল অভিভাবকরা মনে করেন যে তার সন্তানকে অন্য সন্তানের সাথে বা নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন, অনগ্রসর সমাজের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে মিশতে দেবে না, তারা কিন্তু এই যে আমরা একটা কথা আছে না আমাদের গ্রাম্য ভাষায় যে ফার্মার মুরগির মধ্যে গড়ে তুলতেছে, কিন্তু এরা পরবর্তীতে কিন্তু অনেক সাফারার হতে পারে। যেমন আপনি দেখবেন অনেক বাচ্চা হচ্ছে 10 থেকে 11 বছর বয়সে তার ডায়াবেটিক্স হয়ে গেছে, তার হার্টের ডিজিজ হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত। এটার জন্য আপনি জানেন যে ডায়াবেটিক্স যেটা আছে সেটার জন্য সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে এক্সারসাইজ, হাঁটা চলা বা এক্সারসাইজ করা। তখন এই বাচ্চাটাকে যদি এই সুযোগটা দেওয়া না হয় তাইলে সে দেখা যাচ্ছে যার কম বয়সে কিন্তু সে রোগে আক্রান্ত হচ্ছে। সেদিক থেকে কিন্তু প্রত্যেকটা বাচ্চারা আমি মনে করি শারীরিক কসরত প্রদর্শন করা প্রয়োজন, খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন এবং তার জ্ঞানের পরিধি বিস্তৃতি করার জন্য আমি মনে করি যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত করা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে এসে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। দেখা হবে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি পরিশেষে আবারও টিভি টেলিভিশনের দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। একটি জাতির উন্নতি, অগ্রগতি, অস্তিত্বের জন্য শিক্ষা অপরিহার্য।
ঠিক যেমন মানুষের দেহের জন্য মেরুদণ্ড অপরিহার্য। শিক্ষা একটি জাতির সবল, সচল ও আত্মনির্ভরশীল হওয়ার ভিত্তি তৈরি করে। এর আলোতেই জাতি অন্ধকার দূর করে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম শিক্ষার্থীদের দায়িত্ব কর্তব্য, শিক্ষকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানলাম। আমাদের জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন শিক্ষাই আলো অনুষ্ঠান দেখতে চোখ রাখুন। প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠান করে থাকি। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।